ছাত্রছাত্রী, আজকে তোমাদের কার্যপত্রের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। এখানে যা বলেছে আমরা শুরু করতে পারি, যেটা শুরু করতে হবে এখন। The following particulars are extract from the books of RZ Company. নিচের বিবরণটা নেওয়া হয়েছে RZ কোম্পানির। নিচের বিবরণটা নেওয়া হয়েছে RZ কোম্পানির relating to the year ended 31 ডিসেম্বর। এটা 31 ডিসেম্বরের সাথে সম্পর্কযুক্ত। RZ কোম্পানি ট্রায়াল ব্যালেন্স, অ্যাকাউন্ট টাইটেলস, ক্যাশ নকশান হিসাব, প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা, অ্যাকাউন্ট রিসিভেবল বিবিধ দেনাদার, সাপ্লাইস সরবরাহ, ইকুইপমেন্ট সরঞ্জামাদি। এই কয়েকটা হলো সম্পত্তি এবং এগুলো স্থায়ী সম্পদ। ড্রয়িংস মানে উত্তোলন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস বিজ্ঞাপন খরচ, রেন্ট এক্সপেন্সেস ভাড়া খরচ, মিসলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ। এগুলো সব খরচ। আমরা জানি যাবতীয় খরচগুলো ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্টের অবচয় সঞ্চিতি, অ্যাকাউন্টস পেয়েবল বিবিধ পাওনাদার 60,000 টাকা, RZ ক্যাপিটাল RZ এর মূলধন এবং সার্ভিস রেভিনিউ। টোটাল টাকা 25 লাখ আর এখানে দেয়া আছে 25 লাখ। এখন দেখো এখানে অ্যাডজাস্টমেন্ট সমন্বয় দেখো 1 থেকে এখানে 4টা সমন্বয় দেয়া আছে। আর একদম লাস্টে দেখো বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার, তোমাকে তৈরি করতে বলা হচ্ছে 10 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। 31 ডিসেম্বর 2017 সালে তোমাকে একটা আয় বিবরণী তৈরি করতে বলা হচ্ছে। তাহলে এই যে এখানে আয় বিবরণীটা তৈরি করতে বলছে, আমরা এই আয় বিবরণীটা তৈরি করব, কার্যপত্র তৈরি করব। এই কার্যপত্র তৈরি করতে গেলে তোমরা জানো 1 2 3 4 এই 4টা জাবেদা আমাদেরকে করতে হবে। আমরা জাবেদাগুলো আগে 4টা করে নিব, তারপরে শুরু করব। তো ঠিক আছে, লেখো RZ কোম্পানি adjusting journal entry এখন আমরা শকটা কমপ্লিট করব। ডেট, particulars, PR, ডেবিট ক্রেডিট। এখানে নিচে টাকা 2017 সাল ডিসেম্বর 31। এখন দেখো প্রথমে যেটা বলেছে, ছক হয়ে গেছে তো সবার, তাই না? ছক হয়েছে? আচ্ছা, 1 নম্বরে বলেছে দেখো স্যালারি পেয়েবল, বেতন বকেয়া আছে 20,000 টাকা। আমরা জানি কোন খরচ বকেয়া থাকলে সেই খরচ পেয়েবলকে ক্রেডিট করতে হয় আর সেই খরচ এক্সপেন্সকে ডেবিট করতে হয়, অর্থাৎ দ্যাট এক্সপেন্স ডেবিট, দ্যাট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। এখানে হবে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, স্যালারিস এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। রোমান সংখ্যার 1 নাম্বার। এটা কত সাল বলো তো? 16 না 17? 16। হ্যাঁ 16। প্রথমে 16। আচ্ছা 16 না 17? না না 17, তাই তো বলি। 17 সাল, সরি। হ্যাঁ, এটা হলো 2017 সাল। তাহলে জাবেদা হবে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, salaries expenses payable
বা শুধু স্যালারিজ পেয়েবল ক্রেডিট টাকা 20,000, ব্যাখ্যা লিখব স্যালারিজ পেয়েবল অ্যাডজাস্টেড, স্যালারিজ এক্সপেন্সেস পেয়েবল অ্যাডজাস্টেড। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 2 এ যাব। এবার লেখা হয়ে গেছে আশা করি, তাই না? জি স্যার। 2 এ বলছে দেখো ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 30,000, ইকুইপমেন্টের উপরে 30,000 টাকার অবচয়। তো ঠিক আছে, আমরা জাবেদা দিয়ে দিব ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট ডেবিট, এগুলো তো আমরা শিখেছি। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইকুইপমেন্ট ডেবিট, accumulated depreciation equipment credit, কয় টাকা? 30,000 টাকা। 30,000। ব্যাখ্যা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাডজাস্টেড, এটা হলো আমাদের। এরপরে আমরা পরের এন্ট্রিটাতে যাব, শুরু করব। দেখো উপরে আমাদের সাপ্লাইস লেখা আছে কত? 1 লাখ টাকা, তাই না? আর নিচে এসে বলছে সাপ্লাইস অন হ্যান্ড টাকা 20,000 এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে 20,000 হাতে আছে। তাহলে প্রথমে ছিল 80,000 আর 1 লাখ, আর এখন বলছে 20,000। তাহলে মাঝখানে কার 80,000 টাকার সাপ্লাইস খরচ হয়ে গেছে। তাহলে সাপ্লাইস খরচ হলো, তাহলে ওই সাপ্লাইসটা ডেবিট আছে, সাপ্লাইসটা হবে ক্রেডিট, তাই তো? আর সাপ্লাইস এক্সপেন্সেসটা হবে ডেবিট, যেহেতু সাপ্লাইস খরচ হয়েছে। এটা 3 নাম্বার। সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট কয় টাকা বলো তো? 80,000 টাকা। এই 80,000 আসছে এইভাবে, 1 লাখ থেকে 20,000 বাদ দিয়ে ব্যাখ্যা লিখবো সাপ্লাইস এক্সপেন্সেস অ্যাডজাস্টেড, এরপরে 4 নাম্বার এন্ট্রি। শুরু করব 4 নাম্বারটা। দেখো 4 এ বলেছে কি, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে উপরে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স 1,60,000 টাকা দেয়া আছে অলরেডি, আর এইটা দেয়া আছে দেখো দা প্রিপেইড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট এট এ কস্ট অফ 5 ইয়ার্স পলিসি। ওই বীমাটা দেয়া আছে 5 বছরের জন্য, ফ্রম জানুয়ারি 1, 2016 টু ডিসেম্বর 31, 2000, অর্থাৎ 2016 সালে জানুয়ারির 1 থেকে 20 পর্যন্ত। তার মানে 16, 17, 18, 19, 20 এই 5 বছরের জন্য এই সমন্বয় এই অগ্রিম দেয়া আছে। আচ্ছা, আমরা অঙ্ক করছি 16-র শেষে না 17-তে বলো তো? সাল দেখো 2016, 17, 18, 19, 20।
আমরা একটা করে বছর যাবে আর আমাদের এখানে 1 বছরের অগ্রিমটা খরচ হয়ে যাবে। তাহলে আমরা এই 15তে দিয়েছিলাম টাকা, 16তে, তাহলে 16র শেষ 16তে আমরা হিসাব অলরেডি করে দিয়েছি একবার। এখন আমরা হিসাব দেখাচ্ছি 17তে। তাহলে 16তে যখন আমরা হিসাব দেখাইছিলাম 16র শেষে এই বীমাটা দেয়া ছিল 5 বছরের। তাহলে 16র পরে 17র শেষে যে বীমাটা দেয়া আছে এখন কিন্তু এটার আছে কয় বছরের? দেখো তো, 1 2 3 4, 4 বছরের বীমা আছে। 16টা তো আমরা 16তে হিসাব করে বাদ দিয়ে দিছি। তাহলে এখন 17তে আইসা আমাদের যে বীমাটা আছে এটা হলো 4 বছরের আছে। এখন আবার 17টা খরচ দেখাতে হবে, একটা করে বছর যাবে আর 1 বছরের খরচ দেখাবো যেহেতু। তাহলে 16 সালেরটা আবারও বলি, 16 সালেরটা 16তে খরচ হয়ে গেছে। তাহলে আর বীমা আছে অগ্রিম 4 বছরের। 4 বছরের মধ্য থেকে আবারও 17টা কি হয়ে যাচ্ছে? আমাদের এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে এবার প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটস আছে, এটা হবে ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট হবে। লেখো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই যে 1,60,000 টাকা দেয়া আছে এটা কিন্তু 5 বছরের না, এটা আছে 4 বছরের। 4 দ্বারা ভাগ দিয়ে আমরা 1 দ্বারা গুণন করে 4 4 16, মানে 40,000 টাকা এবছরে খরচ দেখাবো। আমার মনে হয় যে এটা তোমরা বুঝতে পারছো, নাকি পারোনি আসলে? জি স্যার। আচ্ছা, আমরা অঙ্ক করছি কবে? আমার কথা বলো, আমার সাথে উত্তর দাও কথার। আমরা অঙ্কটা করছি কত সালের? হ্যালো, কত সালে অঙ্ক করছি? কথা বলো না কেন? জি স্যার। অঙ্কটা কত স্যার, সালের? নেটের অনেক প্রবলেম স্যার। 17 সালের অঙ্ক স্যার। অঙ্ক কত সালের? 17। যে প্রশ্ন করছে তাকে 17 সাল। আর বীমাটা কবে দিয়েছে? বীমা দেয়া আছে কবে? কত সালে 16 বীমা সাল। দিয়েছে? এই বীমাটা কত সালে দিয়েছে দেখো তো। 16 আছে, 17 করতেছি। নাকি শীটটা নিচে তো 16তে। তাহলে 16 সালের শেষে 16 সালের বীমা খরচ হয়ে গেছে অলরেডি। আমরা তাহলে আর থাকলো কয় বছরের? 4 বছরের থাকলো না? 4 বছরের। তাহলে এখন 17তে আইসা আমাদের 17 1 বছরের খরচ দেখাতে হবে, ঠিক কিনা? স্যার আপনাদের সাউন্ডের একটু সমস্যা হচ্ছে মনে হয়। এখন জি স্যার, ক্লিয়ার। এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, ওই 16 সালে আমাদের 4 বছরের না 5 বছরের বীমা দেয়া ছিল। তাহলে 16 সালের বীমার 1 বছরের খরচ সেটা কিন্তু 16তে দেখাইছি অলরেডি। এটা নিয়ম, দেখাবো তো। যে বছর চলে যাবে অগ্রিম থেকে সেই বছরেরটা নিঃশেষ হবে। এখন অঙ্ক করছি 17তে। তাহলে 17 আসার পরে আর কয় বছরের বীমা অগ্রিম আছে? যে টাকা আছে 4 বছর। 1,60,000। তাহলে আছে 4 বছরের। এই 4 বছরের মধ্য থেকে এবার আরো 1 বছরের খরচ হয়ে যাচ্ছে। তাহলে খরচ যেটা হচ্ছে সেই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে 1,60,000 টাকা 4 বছরের, তাই এটাকে আমরা 4 দ্বারা ভাগ দিলাম, দিয়ে 1 বছরের নিব, তাই 1 দ্বারা গুণন করলাম। এবার বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো এখন ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। আচ্ছা, এই অঙ্কর নাম হলো কি? আরজেড কর্পোরেশন। আমি এখন নাম লিখলাম, দেখো, আরজেড কর্পোরেশন না কোম্পানি? কোম্পানি। তারপরে ওয়ার্কশিট, ব্র্যাকেটে লিখবো 10 কলাম ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2017। এ পর্যন্ত লেখা হয়ে গেলে বলো আমাকে।
ততক্ষণ স্যার অপেক্ষায় হয়ে থাক। গেছে। হয়ে গেছে? হয়েছে স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন আমরা ওয়ার্কশিট করব। এই যে এখানে এরকম ছক তো হবেই। তো এখানে প্রথম ঘরের নামটা হবে কি? ডেবিট। এখানে লেখো ডেবিট, ক্রেডিট, টাকা টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা ওই যে অঙ্কটা আছে অঙ্কটা তুলবো। প্রথমে আছে ক্যাশ, ডেবিট পাশে 5 লক্ষ টাকা, সমন্বয় এটা উঠাবো। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স 1,60,000, প্রিপেইড ইন্স্যুরেন্স 1,60,000। হ্যাঁ আমি দেখেই উঠাচ্ছি, অসুবিধা নেই, আমার এখানে আছে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে একটু লিখেছি 2,40,000। তারপরে সাপ্লাইস 1,00,000 টাকা। এরপরে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আছে কত টাকার? এখানে দেখতে পাচ্ছি আমরা 10,00,000 টাকা। তারপরে বলা আছে ড্রয়িংস, উত্তোলন, ড্রয়িংস কত? 1,60,000। তারপরে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস জায়গার অভাবে সংক্ষিপ্ত করে দিলাম 2,00,000 টাকা। পরীক্ষাটা আমাদের এত জায়গা থাকবে না, তো আমরা পরীক্ষায় কি সংক্ষিপ্ত লিখবো নাকি ফুল লেখা লাগবে? লিখলেই হবে। রেন্ট এক্সপেন্সেস 80,000 টাকা, না কত? সরি, ভুল হলো কি? জি স্যার। না স্যার। রাখছি 1,000 স্যার, ঠিক আছে। আর মিসলেনিয়া না, রেন্ট এক্সপেন্স কত? দেখো একটু ভুল হয়েছে। ড্রয়িংস কত? রেন্ট এক্সপেন্স 20,000, ড্রয়িংস 1,60,000। রেন্ট, দাঁড়াও 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 দেখছি আগে, একটু ভুল হয়েছে। ড্রয়িংস 1,60,000 না? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো একটু ভুলই হয়েছে। আচ্ছা, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস কত? 60,000। আচ্ছা, প্রথমে ড্রয়িংস 1,60,000, তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 60,000, আর রেন্ট এক্সপেন্সেস কত? 2,00,000 না? 2,00,000। তারপরে কি আছে দেখো তো? মিসলেনিয়াস এক্সপেন্স মানে বিবিধ খরচ 80,000। 80,000। এরপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট জায়গা কম তাই সংক্ষেপে দিলাম। ইকুইপমেন্টের অবচয় সঞ্চিতি 3,80,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল 60,000 টাকা। তারপরে কি? ক্যাপিটাল 5,40,000। তারপরে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কত? 20,000। 15,20,000। এটার যোগফল কত? 25,00,000। ঠিক আছে তো না সিরাজুল? জি স্যার, ঠিক আছে।
25 লাখ, এটা লিখে এভাবে ক্লোজ করে দাও। হয়েছে সবার? এখন আমরা ওই জাবেদা থেকে এখানে পার করব। এই অ্যাডজাস্টমেন্টের ঘরে কোনগুলো দিব? জাবেদায় ডেবিটেরটা ডেবিটে বসাবো, ক্রেডিটেরটা ক্রেডিটে বসাবো। দেখো প্রথম জাবেদায় আছে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 20,000, আর সাপ্লাইস না, স্যালারিস এক্সপেন্স ডেবিট 20,000, আর স্যালারিস এক্সপেন্স পেয়েবল ক্রেডিট আছে 20,000। তাহলে দেখি স্যালারিস এক্সপেন্স ডেবিট উপরে আছে কি না আমাদের। না, স্যালারিস এক্সপেন্স উপরে নাই এবং স্যালারিস পেয়েবলও নাই, তাহলে উপরে না থাকলে সেটা নিচে লিখতে হবে। আচ্ছা, পরের পৃষ্ঠায় এইগুলো লেখা যাবে না, তাই না? আমি তো বলেছি শুধু এই যে এখান থেকে ঘর হবে, এটুকু জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি তুলে নিয়েছি। তাহলে এখানে লিখবো স্যালারিস এক্সপেন্সেস, স্যালারিস এক্সপেন্সেস লিখে ওখানে যাবে দায় ডেবিট, তাই অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট, আর স্যালারিস পেয়েবল ক্রেডিট। তাই ক্রেডিটের ঘরেই বসবে 20,000। লেখা শেষ হলো? বলে বলো। এইবার উপরে যাও আবার। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইকুইপমেন্ট ডেবিট আছে 30,000, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট আছে 30,000, এই দুটাই বসাবো। তাহলে প্রথমে আমরা দেখি তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কিনা উপরে। উপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নাই, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তাহলে নিচে লিখি ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন সংক্ষেপে দিলাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস টান দিয়ে ইকুইপমেন্ট, সবই সংক্ষেপে। ডেবিটে কত টাকা? 30,000, 30,000 লিখলাম। এরপরে আমরা এইখানে এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট আছেই, তাই এই ক্রেডিট বরাবর উপরে 30,000 টাকা লিখে দিব। হয়ে গেলে বলো। এরপরে দেখো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আছে 80,000, আর সাপ্লাইস ক্রেডিট আছে 80,000। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিটে আছে আর ক্রেডিটে আছে, এই দুটা দেখি কি অবস্থা। এখানে দেখো সাপ্লাইস এক্সপেন্স উপরে নাই, তাহলে নিচে আগে দেখো সাপ্লাইস এক্সপেন্সেস, সাপ্লাইস এক্সপেন্স 80,000। লেখা শেষ? এই পাশে এই যে সাপ্লাইস ক্রেডিট আছে, তাহলে এইটার ক্রেডিট পাশে এসে 80,000 টাকা এখানে লিখবা। এরপরে জাবেদা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 40,000, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট আছে 40,000। তাহলে দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আছে নাকি। উপরে নাই, উপরে কোথাও ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, তাহলে নিচে এসে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে 40,000 লিখলাম। লেখা হয়েছে? এবং প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা এই যে উপরে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, ক্রেডিট পাশে এসে 40,000 টাকা আমরা লিখলাম। লেখা শেষ হয়েছে কি সবারই? একটু কথা বলো প্লিজ। এখন তাহলে দেখো আমাদের জাবেদার সবগুলো বসানো হয়ে গেছে। আমরা এখন এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেয়া মিলে করব। নিয়ম কি আমরা জানি, এমনি এখানে একটু লিখি যে ডেবিট আর ডেবিট যোগ হয়, আর ক্রেডিট যোগ হয়, তাই তো? আর ডেবিট ক্রেডিট হলেই বিয়োগ হয়, বা ক্রেডিট ডেবিট হলেই বিয়োগ হবে। আচ্ছা, এখানে দেখো তো, এখানে 5 লাখ, এখানে কিছুই নাই, 5 লাখ টাকাই এখানে বসালাম। একটু এখানে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিটে 1,60,000 আর এটা ক্রেডিটে 40,000, তাহলে বিয়োগ হবে ডেবিট আর ক্রেডিট। 1,60,000 থেকে 40 বাদ যাওয়ার পরেও ডেবিট পাশে বেশি থাকে 1,20,000 টাকা। এরপরে এখানে 2,40,000 অ্যাকাউন্ট রিসিভেবল, এটা এখানে বসবে, যোগ বিয়োগের কিছুই নাই।
এরপরে সাপ্লাইজ এখানে ডেবিটে 1 লাখ আর এখানে ক্রেডিটে 80,000, তাহলে 1 লাখ থেকে 80,000 বাদ যাবে, বাদ যাওয়ার পরে ডেবিট পাশেই 20,000 বেশি থাকে। এরপরে এখানে দেখো ইকুইপমেন্ট আছে 10 লাখ টাকা। এরপরে দেখো এখানে ড্রয়িংস আছে 1,60,000 টাকা ডেবিটে, যোগ বিয়োগ করার কিছুই নাই। এরপরে অ্যাকুমুলেটেড না অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বিজ্ঞাপন খরচ এখানে 60,000। এরপরে রেন্ট এক্সপেন্সেস 2 লাখ টাকা এখানে আছে। এরপরে মিসলেনিয়াস এক্সপেন্সেস 80,000 টাকা। এরপরে এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিটে 3 লাখ এবং এখানে ক্রেডিটে 30,000, তাহলে 3,80,000। এখানে 3,80,000 আর 30, এখানে তাহলে এটা ক্রেডিট পাশে বসবে 4 লক্ষ কত 10,000। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল 60,000, কিছুই নাই, এখানে ক্রেডিটে বসবে। এরপরে ক্যাপিটাল এখানে কিচ্ছু নাই, ক্যাপিটাল এখানেই বসবে 5,40,000 টাকা। এরপরে সার্ভিস রেভিনিউ এখানে কিছুই নাই, তাহলে এখানেই বসবে 15,20,000 টাকা। এই পর্যন্ত হয়ে গেলে আমাকে বলতে হবে। এরপরে দেখো স্যালারি এক্সপেন্স, এইগুলো আর কিছুই দেখা লাগবে না, এখানে ডেবিট আছে তাই এখানে ডেবিটে বসবে 20,000, এইখানে 20,000 আছে ক্রেডিটে বসবে, 30,000 আছে এখানে বসবে, তারপরে এখানে 80,000 আছে এখানে বসবে, এরপরে 40,000 আছে এখানেই বসবে। আমরা একটা কাজ করিনি আগে, তাই না? এবার এই অ্যাডজাস্টমেন্ট ঘরটা যোগ করি নাই, 1,70,000। এই এখানে এক ঘর ফাঁকা রেখে এই অ্যাডজাস্টমেন্টের ঘরে যোগফল কত? 1,70,000। 70,000, 1,70,000। এইবার সবার বসানো শেষ। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এইটা ডেবিট এবং এই ক্রেডিট এই উভয় পাশ যোগ করব, এখানে যোগ করলে কত হয়? 25,50,000। 25 যোগ করেছো? ঠিক আছে তো সব? জি স্যার। 25,50,000 এখানেও দিয়ে দিলাম 25,50,000 টাকা। বুঝতে পেরেছি? সবাই যোগ করেছো তো? হ্যালো, লিখে ফেলো, যোগ করা এটাই হবে। ইনকাম স্টেটমেন্ট আর করলে ব্যালেন্স শিটে যা আছে এগুলো বসাতে স্যার মিলে। আচ্ছা, এটা হয়েছে তো সবার? জি স্যার। এবার শোনো, ইনকাম স্টেটমেন্টে বসাবো এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের গুলো। এই ইনকাম পাশে বসবে ব্যয় আর এই ক্রেডিট পাশে বসে সাধারণত আয়। ব্যালেন্স শিটে ডেবিটে বসে সম্পদ আর ক্রেডিটে বসে কি? দায়। একটু খেয়াল করো, ক্যাশ, এই দেখো ক্যাশ, প্রিপেইড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার, সাপ্লাইজ, ইকুইপমেন্ট, এইগুলো সব সম্পদ। এই কয়েকটা কি বলতো? সম্পদ না? এই সম্পদগুলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। তাহলে এই যে ক্যাশের এখানে বসায় দাও 5 লাখ, তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স বসায় দাও 1,20,000, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল বসাও 2,40,000, সাপ্লাইজ বসাও 20,000। এরপরে অঙ্কে আছে ড্রয়িংস বা উত্তোলন, এই উত্তোলনও ব্যালেন্স শিটের ডেবিটে। এরপরে দেখো এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, মিসলেনিয়াস এক্সপেন্স বা বিবিধ খরচ, এই কয়েকটা ব্যয়। এই খরচগুলো কোথায় বসবে? ইনকাম স্টেটমেন্টে বসবে ডেবিট পাশে। প্রথমটা ছিল 60,000, তারপরেরটা 2 লক্ষ, তারপরেরটা 80,000। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে? এই যে স্যার ইকুইপমেন্ট রাখেন নাই।
ইকুইপমেন্ট কত ও বসেনি, ওটা বসবে। ইকুইপমেন্ট 10 লাখ, সম্পদে বসবে। এরপরে দেখো এই যে কি এই যে এখানে এই যে এই কয়েকটা, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 4,10,000, এটা একটা দায়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে 4,10,000। এরপরে 60,000, এটা আসবে কোথায়, এখানে। এরপরে ক্যাপিটাল বসবে দায় পাশে 5,40,000 টাকা। এরপরে সার্ভিস রেভিনিউ, এটা বসবে কোথায়, এটা আয়, এটা ইনকামে বসবে 15,20,000 টাকা। এই পর্যন্ত লেখা হলে আমাকে বলো কাইন্ডলি। জি স্যার, ওকে। সবার হয়েছে? সবার হয়নি। জি স্যার। এরপরে আরো কিছু আছে ব্যাপার এখানে। এই যে স্যালারি এক্সপেন্সেস 20,000, এটা একটা ব্যয়, ইনকাম স্টেটমেন্টে বসাবা। স্যালারি পেয়েবল, এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিটে বসাবা। তারপরে এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 30,000, ইকুইপমেন্টের অবচয়, এটা ইনকামে বসবে, এটা ব্যয়। সাপ্লাইস এক্সপেন্স 80,000, এটা একটা ব্যয়, ইনকামে ডেবিটে বসবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স মানে বীমা খরচ 40,000, এটাও ব্যয়, ইনকামের ডেবিটে বসবে। আমাদের সমস্ত দফা শেষ। এবার দেখতে হবে ইনকাম স্টেটমেন্টের কোন পাশে টাকা বেশি, এখানে ব্যালেন্স বের করতে হবে। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বেশি কত টাকা, 20,000। 15,20,000 বসালাম। এই 15,20,000কে আমি এখানে পার করব। এখন এই 15,20,000 থেকে এইগুলো বাদ দিব। বাদ দিলে কত আসে আমাদের দেখতে হবে। 10,10,000। 15,20,000 মাইনাস 40,000 মাইনাস 10,10,000। 80,000 মাইনাস 30,000 মাইনাস 20,000 মাইনাস কত, 2,00,000, 80 কিংবা 60। 2,80,000 মাইনাস 60,000, 60,000। কত আসলো? 10,10,10,000 টাকা। কি জানি, আমার অন্য কিছু আসলো যে 14 লাখ। আমার মনে ক্যালকুলেটারে ভুল আসছে। আবার বলি, 15,20,000 মাইনাস কত কত উপর থেকে বাদ দিই এবার, 60,000 মাইনাস 2,80,000 মাইনাস 20,000 মাইনাস 30,000 মাইনাস 80,000 মাইনাস 40,000, 1,10,000 না 10,10,000 আসলো এখানে। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরেও এখানেও থাকলো 10,10,000। এটা হলো আয়ের চেয়ে ব্যয় বেশি, ব্যয়ের চেয়ে আয় বেশি, অর্থাৎ এটা নিট ইনকাম। এই নিট ইনকাম এটা সবসময় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে, 10,10,000। এখন যোগফল কত হবে? 20,40,000। মিলছে তোমার? তোমার কি মিলে গেছে সিরাজুল? জি স্যার। এই এই ব্যালেন্স শিটের এই যে ডেবিট পাশের যে দফাগুলো আছে এগুলো যোগ করলে হবে 20 লাখ কত, 40,000। 40,000। 20,40,000, 20,40,000। হ্যাঁ, উভয় পাশে অঙ্ক মিলে গেলে আমাদের অঙ্ক এটা হয়ে গেল। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো প্রশ্ন নাই? তো তাহলে কারো কোনো প্রশ্ন নাই তো, বুঝিও। এরপরে আমরা
আচ্ছা, দেখা যাচ্ছে তো না? দেখতে পাচ্ছ? জি স্যার। এবার আমি 6 নাম্বার অঙ্কটা না 5 নাম্বার অঙ্কের দিকে যাচ্ছি তোমাদের। কথা হচ্ছে কোথায় এত? দেখো বলছে প্রবলেম 5, দ্য ফলোইং পার্টিকুলার্স আর এক্সট্রাক্ট ফ্রম দ্য বুকস অফ মুন ট্রেডার্স। নিচের পার্টিকুলার্সটা নেওয়া হয়েছে মুন ট্রেডার্স এর বই থেকে। নিচের পার্টিকুলার্স যেটা সেটা নেওয়া হয়েছে মুন ট্রেডার্স এর বই থেকে। রিলেটিং টু দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016, যেটা 31শে ডিসেম্বর 2016 সালের সাথে। এখানে ট্রায়াল ব্যালেন্স লেখা আছে। এরপরে বলা আছে ক্যাশ, নগদ, অ্যাকাউন্ট রিসিভেবল, বিবিধ দেনাদার, প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, সাপ্লাইজ অন হ্যান্ড। তারপরে বলছে অফিস ফার্নিচার, অফিসের আসবাবপত্র। এই কয়েকটা কিন্তু সব সম্পদ, তাই না? এগুলো সব সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিটে বসবে। এরপরে বলছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, এটা ব্যালেন্স শিটে বসবে। অ্যাকাউন্টস পেয়েবল, বিবিধ পাওনাদার, এটা ব্যালেন্স শিটে বসবে। ক্যাপিটাল, এটাও ব্যালেন্স শিটে বসবে। মুনস ড্রয়িং, মুনের উত্তোলন, এটা বসবে, আগেরটা বসবে কোথায়? ব্যালেন্স শিটের ক্রেডিটার। মুনস ড্রয়িং, উত্তোলন বসবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে। সার্ভিস রেভিনিউ, সেবা আয়, এখানে 3,50,000, এটা একটা আয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। স্যালারি এক্সপেন্স, বেতন খরচ। তারপরে রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ, মিসলেনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ। এইগুলো বসবে সব কোথায়? ইনকাম স্টেটমেন্টের। এগুলো সবই বসবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। এগুলো সব তোমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে দিয়ে দিবা। আচ্ছা, এখন দেখো কয় টাকার কম বেশি আছে বলছো তুমি? স্যার 20,000। আচ্ছা, এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 আছে, এটাকে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটাকে 40,000 বানায় দাও। স্যার অফিস ফার্নিচার এটা বাড়া দিলে সমস্যা হবে স্যার। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি ওইটা বাড়াতে অ্যাডভার্টাইজিং করছি স্যার। এক্সপেন্সেসকে 40,000 বানাইলাম। এখানে বলছে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন 1 থেকে শুরু করে 4 পর্যন্ত দেয়া আছে। এরপরে বলছে কি দেখো, আচ্ছা, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2016। হ্যাঁ, 2016 সালে তোমার এটার সমন্বয় জাবেদা কি কার্যপত্র তৈরি করতে বলছে। শোনো, ওই অঙ্কটার সাথে এই অঙ্কের কিন্তু অনেক মিল আছে, সেটা কি তোমরা খেয়াল করেছো? ওইটুকুতে জি স্যার, অনেকটাই মিল। অনেক মিল, প্রায় সবই মিল আছে। এখন আজকে আমি বাড়ির কাজ দিব, শুধু জাবেদা কয়েকটা তোমাদের লিখে দিব। তোমরা এই জাবেদাগুলো লিখে নিয়ে আমাকে আগামী দিন হোমওয়ার্ক দেখাতে হবে। আমি কিন্তু দেখব, কোনো কৈফিয়ত শুনবো না। এবার দেখো বলেছে কি সাপ্লাইজ অন হ্যান্ড। সাপ্লাইজ অন হ্যান্ড আছে কত টাকা? 30,000। আর এখানে এসে বলতেছে সাপ্লাইজ অন হ্যান্ড আছে 7,500 টাকা। তার মানে প্রথমে ছিল 30,000, এখন বলছে 7,500। মাঝখানেকার কত বলো তো? কত টাকা? স্যার 22,500। 22,500 টাকার সাপ্লাইজ খরচ হয়ে গেছে। আমি শখ ছাড়াই জাবেদাটা লিখে দিচ্ছি, তোমরা শুধু জাবেদাটা লিখে নাও। 1 নাম্বার, তাহলে সাপ্লাইজ খরচ হলো সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, এবং সাপ্লাইজ ক্রেডিট। টাকা বসবে 30,000 ছিল প্রথমে, আর এখন হাতে আছে 7,500, তাহলে 22,500। কোথাও বুঝতে অসুবিধা হলে আমি ইউটিউবে আপলোড করে দিব, তোমরা ওটা দেখে নিবা, শেয়ার দিয়ে দিব গ্রুপে। ব্যাখ্যা সাপ্লাইজ এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। বাসায় এটা ছক করে জাবেদা করবা তোমরা, এখন এমনি লিখে নাও শুধু। এরপরে 2 নাম্বার লেখা শেষ এটার। হ্যালো, জি স্যার। এরপরে দেখো 2 হ্যাঁ কি স্যার। বলছে। উপরে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স দেয়া আছে কয় টাকা? 45,000। এইবার এটা কি বলছে দেখো, দা ব্যালেন্স শিট অফ দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট 5 ইয়ার্স পলিসি। এই যে অগ্রিম বীমা, এটা দেয়া আছে 5 বছরের জন্য। জানুয়ারি 1, 2016 থেকে 5 বছরের জন্য দেয়া আছে। আমরা অঙ্ক করছি কিন্তু 16তেই, তার মানে আগেরটার মতো নয়। আগেরটাতে যেমন 4 দ্বারা ভাগ করেছিলাম, এটাতে 4 দ্বারা না, এটাতে 5 দ্বারাই ভাগ হবে।
তাহলে ফ্রম জানুয়ারি 1 2016 থ্রু ডিসেম্বর 2020, অর্থাৎ 2016 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর 2020 এই 5 বছরের জন্য দেয়া আছে অগ্রিম। তো আমরা তো অঙ্ক করছি এখন ডিসেম্বর 31-এ, তাহলে জানুয়ারির 1 থেকে 2016 সাল থেকে ডিসেম্বর 31 মানে 1 বছর চলে গেল, এখানে 1 বছরেরটা খরচ হলো, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আছে, এটা ক্রেডিট হবে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কি হবে? ডেবিট হবে। সমন্বয় জাবেদা তো এর আগে ওই চ্যাপ্টারে শিখাইছি, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। 45,000 ভাগ 9 কেন, সরি 5 বছর গুণন 1, 5 9 45,000 টাকা মানে 9,000 টাকা। ব্যাখ্যা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। আশা করি এটাও হয়েছে। হ্যাঁ স্যার। সবার হয়েছে? জি স্যার। এরপর দেখো ডিপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার অফ দ্য অফিস ফার্নিচার ইস টাকা 7,500, অফিস ফার্নিচারের অবচয় 7,500 টাকা। এটার জাবেদা তো আমরা বেশ ভালোই জানি সবাই, তাই না? ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অফিস ফার্নিচার ডেবিট, Depreciation expenses furniture, accumulated depreciation expenses furniture. কয় টাকা বলছে? কত টাকা? 7,500 7,500 7,500 accumulated depreciation, accumulated depreciation office furniture 7,500। এরপরে এটা ব্যাখ্যা তো জানি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অ্যাডজাস্টেড বা ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যাডজাস্টেড। তারপরে 4 নম্বরে আসো। লেখা হয়েছে এটা? জি স্যার। 4 নম্বরে দেখো বলেছে কি, এখানে স্যালারি পেয়েবল টাকা 5,000, তো সহজ, বেতন বকে আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। $5,000 টাকা। ব্যাখ্যা স্যালারিজ পেয়েবল অ্যাডজাস্টেড। এইটা হলো তো, এটা লেখা শেষ সবার? জি স্যার, একটু উপরে তোলেন। হ্যাঁ স্যার। এই অঙ্কটা তোমরা হচ্ছে ই করবা, বাসায় করে নিয়ে আসবা, কিন্তু হোমওয়ার্ক। সবাই তো শীট নিয়ে নিছো? নাইমুর? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকলো। এটা কিন্তু হ্যালো স্যার, মুসলিমাকে বলেন ও যদি শীট না নিয়ে থাকে আমার তাহলে নিচে বেরবে মহিমা মাছ। ও আচ্ছা, তোমার ওখানে কোনো দোকানে তুমি ইচ্ছা করলে রেখে যেতে পারো, ও হয়তো সেখান থেকে নিয়ে নিবে, এটাও বলতে পারো, বুঝছো? কেমন হয় এটা করলে?